ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাস 2A আজ মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষণ কোষের ফ্যারাডেজ ল নিয়ে আজকে আলোচনা হবে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা যেটা জানতে হবে, ফ্যারাডেজ ল এর মধ্যে দুটো ফ্যারাডেজ ল আছে, একটা ফার্স্ট ফ্যারাডেজ ল, একটা সেকেন্ড ফ্যারাডেজ ল। এটা ফার্স্ট ফ্যারাডেজ ল। দেখো, আমরা ব্যাটারি অ্যাড করেছি, ব্যাটারির এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত। ঠিক আছে, অ্যাড করার পরে এখানে একটা সলিউশন নেওয়া আছে, NaCl এর সঙ্গে জল দেওয়া আছে, বা NaCl মেল্টিং অবস্থায়, গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড রেখেছো। ঠিক আছে, তো এখানে একটাই ব্যাটারি দেওয়া আছে। এবারে ব্যাটারি দিয়ে তুমি ইলেকট্রিক দিয়েছো, দেওয়ার জন্য এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ তৈরি হয়েছে, মানে এটা ক্যাথোড, এটা অ্যানোড। এখন কথা হচ্ছে, যে সলিউশনের মধ্যে যে NaCl নিয়েছো, Na প্লাস আর Cl মাইনাস, নিশ্চয়ই প্লাস আয়নটা নিশ্চয়ই ক্যাথোডে যাবে, মানে নেগেটিভ দণ্ডে যাবে। তো এখানে যে যাবে, তাই এখানে তো জমবে। তো এখন কতটা জমবে? তো আমরা এই যে ব্যাটারিতে এখানে আগে নি, ব্যাটারি এঁকে তো ইলেকট্রিক দিচ্ছি, তো ইলেকট্রিকের অ্যামাউন্ট যত বেশি হবে তত বেশি অ্যামাউন্ট জমবে। তাহলে এইটা হচ্ছে মাস অফ অ্যামাউন্ট লিবারেটেড ইন ইলেকট্রোড, অর্থাৎ এই তড়িৎ দ্বারা যে পদার্থটা উৎপন্ন হচ্ছে তার ভরটা হচ্ছে W, আর কিউটা হচ্ছে তড়িতের পরিমাণ। ঠিক আছে, অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি। তাহলে ইলেকট্রিসিটির পরিমাণের সাথে, অ্যামাউন্টের সাথে যে মাসটা ডিপোজিট হচ্ছে, যে ভরটা এখানে জমছে, তার সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, মানে হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশন। অবশ্যই যত তুমি কারেন্ট দেবে তত বেশি পদার্থ জমবে এখানে, তাই না? এখানটা কি ব্যাপার হয়েছে, একই কারেন্ট সব কটাতে পাঠানো হয়েছে, সেম অ্যামাউন্ট কারেন্ট সব কটাতে পাঠানো হয়েছে, কিন্তু দেখো সাবস্টেন্স গুলো সব আলাদা আলাদা। তা আলাদা আলাদা সাবস্টেন্স মানে এখানে সোডিয়াম যদি ক্যাথোডে জমে, এখানে ম্যাগনেসিয়াম জমবে, এখানে Fe জমবে, সব কিন্তু আলাদা আলাদা পদার্থ জমবে। কেন বলো তো? কারণ প্রত্যেকের কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েটটা আলাদা। ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হচ্ছে অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, পারমাণবিক গুরুত্ব বাই যোজ্যতা। প্রত্যেকের অ্যাটমিক ওয়েট আলাদা। যার অ্যাটমিক ওয়েট যেমন হবে তাকে ভ্যালেন্সি দিয়ে ভাগ করলে যে ইকুইভ্যালেন্ট ওয়েট হবে, ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার যে সবার আলাদা, ওই জন্য আলাদা সাবস্টেন্স। সোডিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট, ম্যাগনেসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট, Fe ইকুইভ্যালেন্ট ওয়েট আলাদা, সেই জন্য আলাদা আলাদা জমবে। সোডিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? অ্যাটমিক ওয়েট 23 বাই ভ্যালেন্সি 1। ঠিক আছে, কারণ দেখেন A/V। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক ওয়েট 24, ভ্যালেন্সি 2, Fe 56, ভ্যালেন্সি 3। দেখো অ্যামাউন্ট গুলো কি সেম হচ্ছে? ইকুইভ্যালেন্ট ওয়েট সব আলাদা আলাদা, তাহলে আলাদা আলাদা পদার্থ জমবে, মানে ভরটা আলাদা আলাদা হবে, মাসটা আলাদা আলাদা হবে। মানে এখানে কি শিখলে বলো তো, একই সাবস্ট্যান্স, ওই জন্য ইটা কনস্ট্যান্ট। ঠিক আছে, কিউর সাথে ডাব্লিউটা প্রপোর্শনাল। আর এখানে কি হলো, একই কারেন্ট, কিউটা কনস্ট্যান্ট, কার সাথে সমানুপাতিক হচ্ছে? ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েটের সাথে। তার মানে সাবস্ট্যান্স যদি সেম হয়, তাহলে কত বেশি, মানে পদার্থটা কতটা জমবে, সেটা কি হবে না, কারেন্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। কারেন্ট যত বেশি দেবে তত বেশি পদার্থ জমবে। আর এখানটা কারেন্ট সেম দিয়েছো, তাহলে যে সাবস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট ওয়েট যত বেশি, সেটা বেশি পদার্থ জমবে। ঠিক আছে, এটা ফার্স্ট ল, এটা সেকেন্ড ল। ওকে, তো নেক্সট আমরা টপিকে যেটা যাব, দেখো কম্বিনেশন অফ ফার্স্ট এন্ড সেকেন্ড ল। তো ফার্স্ট ল যেটা শিখলে কি, W প্রপোর্শনাল টু কিউ, E কনস্ট্যান্ট। আমরা যদি এটা ইকুয়াল করি, একটা জেড আসবে, এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। যাই হোক, এটা ফার্স্ট ল থেকে আসছে। আর সেকেন্ড ল হচ্ছে W প্রপোর্শনাল টু E, তাই না? তো আমরা দুটোকে যদি অ্যাড করি, ভালো করে হবে, এটা ফার্স্ট ল, এখানে E কনস্ট্যান্ট, আর এটা সেকেন্ড ল, এটা কিউ কনস্ট্যান্ট। দুটোকে যদি অ্যাড করি কি হবে? W প্রপোর্শনাল টু QE। এবার আমরা যদি প্রপোর্শনালটাকে ইকুয়াল করে দিই, ইকুয়াল করলে কি হবে? W ইকুয়াল টু KQE। এটা প্র্যাকটিক্যালি প্রুফ করা যায়, কেটা 1/f এর সাথে ইকুয়াল হয়, মানে QE বাই F। F মিন্স ফ্যারাডে, 1 ফ্যারাডে মানে হচ্ছে 96500 কুলম। ঠিক আছে, এইটা যে তোমার কম্বিনেশন হলো, এইটাই হচ্ছে কম্বিনেশন অফ ফার্স্ট এন্ড সেকেন্ড ল, এইটা W ইকুয়াল টু QE বাই F। কিন্তু এখান থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডেফিনেশন অফ ফ্যারাডে। ফ্যারাডের ডেফিনেশন দেবো, ভালো করে শুনো। এই ডাব্লুর জায়গায় যদি আমি ই বসাই, এই ডাব্লুর জায়গায় যদি ই বসাই, তাহলে ই কেটে যাবে, তার মানে কিউ ইকুয়াল টু এফ। তার মানে এফ মানেই হচ্ছে কিউ, কখন? যখন ডাব্লুর মান ই এর মানের সমান হবে। তার মানে যে সাবস্টেন্সটা জমছে তার মাস যদি ইকুইভ্যালেন্ট ওয়েটের সঙ্গে ইকুয়াল হয়, তখন যে কারেন্ট দিচ্ছ দ্যাট ইজ ফ্যারাডে। ওই জন্য ফ্যারাডে ডেফিনেশন কি, ইকুইভ্যালেন্ট ওয়েট যেটা ই গ্রাম,
সাবস্ট্যান্স জমলে যে কারেন্ট তাকেই বলা হয় 1 ফ্যারাড। এই জন্য লেখা হয়েছে দেখো, ই গ্রাম পদার্থ যদি লিবারেট হয় তার জন্য কারেন্ট লাগবে 1 ফ্যারাড। এটাই ফ্যারাডের ডেফিনেশন। ই গ্রাম মানে ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট যার তত গ্রাম যদি তুমি লিবারেট করো মানে মুক্ত হয়, তার জন্য কারেন্ট লাগবে 1 ফ্যারাড মানে এত কুলম্ব। ঠিক আছে? আর ই গ্রামকে কি বলা হয়? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট বা 1 গ্রাম তুল্যাঙ্ক বাংলায় যেটা বলে। ঠিক আছে? তো আমরা এবারে আসবো, দেখো রিলেশন অ্যামং এফ এন্ড ই। দেখো 1 মোল Al3+ মানে আমরা কি বলতে পারি? 27 গ্রাম, যেহেতু অ্যাটমিক ওয়েট 27। কিন্তু দেখো 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত? অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, ভ্যালেন্সি তো 3, 9 গ্রাম। তাহলে দেখো 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে এটাকে 1 গ্রাম তুল্যাঙ্ক বলে, মানে 9 গ্রাম। আর 1 মোল মানে এটা কি? 27 গ্রাম। তার মানে ভাবো এটার আর এটার মধ্যে রিলেশনটা কি? এর সাথে 3 মাল্টিপ্লাই করলে তবে তো এটা আসছে। তার মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্টের সাথে ভ্যালেন্সি মাল্টিপ্লাই করলে তবে তুমি 1 মোল পাচ্ছ। তার মানে আমি কি বলতে পারি? আমি বলতে পারি 1 মোল আয়ন ইকুয়াল টু 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন ইনটু ভ্যালেন্সি। হ্যাঁ কি না? এবার দেখো 1 মোল আয়ন এটা যে আছে, আমি তাহলে একটা জিনিস লিখতে পারি, দুদিকে আমি চার্জ অ্যাড করলাম। চার্জ অফ 1 মোল আয়ন ইকুয়াল টু চার্জ অফ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন ইনটু ভ্যালেন্সি। ভ্যালেন্সি থেকে আমরা n ধরে নিলাম, ভ্যালেন্সি থেকে আমরা ধরে নিলাম n। ঠিক আছে? আচ্ছা, চার্জ অফ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন, তো এইটাই তো একটু আগে বলা হলো, জাস্ট আগের পেজে দেখো কি বলা হয়েছে। ই গ্রাম মানে তো 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। 1 গ্রাম ইকুইভ্যালেন্টের জন্য কত কারেন্ট লাগে? 1 ফ্যারাডে। তার মানে ভাবো 1 গ্রাম ইকুইভ্যালেন্টের চার্জ তার মানে 1 ফ্যারাডে। তাহলে এখানে 1 ফ্যারাডে বসিয়ে দেবো, আর nটা আছে n, তাহলে এখানে আসছে nf। ঠিক আছে? এটা চার্জ অফ 1 মোল আয়ন। যে কোন আছে 1 মোল যা কিছুর মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার সেটা থাকবে। তাহলে 1 মোল আয়নের মধ্যে কতগুলো আয়ন থাকবে? অ্যাভোগাড্রো নাম্বার, মানে n নাম্বার আয়ন। ঠিক আছে? n মিন্স অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার আয়ন মানে nf। তাহলে 1 পিস আয়ন, জাস্ট এক পিস আয়নের চার্জ কত হবে? nf বাই এই nটা ডিভাইড হয়ে গেল। ঠিক আছে? এক পিস আয়নের চার্জ হচ্ছে nf বাই n। যে কোনো একটা আয়নের চার্জ হচ্ছে nf বাই n। ভালো করে মনে রাখবে। এবার একটা কথা বলি শোনো, এটা মানেই কিন্তু ne। কেন বলো তো? তার কারণ এই যে f বাই n, এটাকে যদি ক্যালকুলেশন করো, এটা 96500 বসাবে, আর এটা অ্যাভোগাড্রো নাম্বার 6.022 × 10⁻23 বসাবে। বসালে দেখবে 1.6 × 10⁻19 কুলম্ব আসবে, যেটা একটা ইলেকট্রনের চার্জ, মানে চার্জ অফ 1 ইলেকট্রন। ওই জন্য f বাই n টার জায়গায় আমি বসাবো। যেমন আমি একটা কথা বলি, একটা কথা শোনো, ধরো আমি যদি বলি জাস্ট এক পিস n3-, এর মানেটা কি? এর মানে 7টা, তার মানে এখানে প্রোটন আছে আর ইলেকট্রন আছে 10টা। কেন বলো তো? কারণ 3- মানে 3টে ইলেকট্রন এক্সট্রা আছে। তাহলে 7টা প্রোটন 7টা ইলেকট্রনকে ক্যান্সেল করে দিচ্ছে, 3টে ইলেকট্রন এক্সট্রা আছে, মানে এর চার্জ তার মানে 3টে ইলেকট্রনের চার্জের সমান হচ্ছে। তার মানে এর একটা n3- এর চার্জ হবে 3e। যদি বলি O2-, একটা O2- এর চার্জ কত হবে? 2e। একটা Al3+ এর চার্জ কত হবে? 3e। একটা H+ এর চার্জ কত হবে? e, শুধু e। মানে যার চার্জ হবে সেটা ততই। তাহলে একটা n ভ্যালেন্সির চার্জ কত হবে? n ভ্যালেন্সি যুক্ত কোন একটা আয়নের চার্জ হবে ne। সেই ne মানেই তো এই তো nf বাই n। ne ইকুয়াল টু তো nf বাই n। তাহলে nn যদি কেটে যায় e ইকুয়াল টু তো f বাই n, তাই না? এটাই অ্যাকচুয়ালি e ইকুয়াল টু f বাই n, এটাই হচ্ছে তুমি প্রতিষ্ঠাটা করলে। বোঝা গেল ব্যাপারটা? তো এখান থেকে বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমস গুলো আছে। তো এই থিওরিটিক্যাল এই কিন্তু আলোচনা ফ্যারাডেস ল। তো ফ্যারাডেস ল এ যে যে জায়গাগুলো হাইলাইট করলাম, এই 1 পিস আয়নের চার্জ আর 1 পিস ইলেকট্রনের চার্জ, আর আগেরটা যেটা ই গ্রাম বলে যেটা দিলাম এটা হাইলাইট করলাম। এইখান থেকে নিউমেরিক্যাল প্রবলেমস আছে। নেক্সট দিনের ক্লাস শুধু এই নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে আলোচনা হবে। ওকে? আজকে ক্লাস এখানেই শেষ করলাম। ওকে, বাই।